আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো বেশ কয়েকদিন পর হলেও আজকে তোমাদের জন্য ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি মূলত যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ঝটপট তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। আমি বোর্ডে যা লিখি এবং যা মুখে বলি সেগুলোকে তোমরা খাতায় নোট করে নিবে, কারণ পরে যাতে তোমরা দেখতে পারো। আর রাইট ফর্ম অফ ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে পার্ট 1-এ আমরা বলেছি যে তোমাদের আসলে এই গান মানে অনেক বেশি পরিমাণ রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। তো তোমরা আমি 12 থেকে 14টা রুল সর্বোচ্চ তোমাদেরকে দেব। তো এই 14টা রুলসকে বেস ধরে তোমরা যদি ভালোভাবে শেখো নোট করে, তাহলে 14টা রুলসকে বেস করে এক্সারসাইজ করলে তোমাদের ভিতর যে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে যেটা ভীতি, যে ভয়, সেটা কেটে যাবে এবং তোমাদের অল ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার পরে। তবে আমি তোমাদেরকে বলছি যে রাইট ফর্ম ভার্বের পার্ট 1 ক্লাসটা কিন্তু যারা করো নাই তারা করে নেবে। ওকে, তো পার্ট 1-এ আমরা 1 থেকে 4 পর্যন্ত রুলস আলোচনা করেছিলাম। এখন আজকে পার্ট 2। তো পার্ট 2-তে আমরা 4 নাম্বার রুলস থেকে আলোচনা করব। দেখো বোর্ডে খেয়াল করো, আমি 4 নাম্বার রুলস আগেই বোর্ডে লেখা আছে। দেখো এখানে 4 নাম্বার রুলসটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, আবার অন্যান্য প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা একটা নিয়ম জানি যে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তবে টু ব্যতীত। তার মানে যদি টু আসে এটাও একটা প্রিপোজিশন, আর এছাড়া অন্যান্য যেমন ফর, অন, ইন অনেক প্রিপোজিশন আছে, টু, ইন, টু এগুলো। তো এইসব প্রিপোজিশনের পর আমরা যদি কোথাও মেইন ভার্ব দেখি তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি দিব। কিন্তু যদি টু দেখি এটাও একটা প্রিপোজিশন, কিন্তু টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তবে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো টু যখন শুধু টু, সিঙ্গেলে যখন শুধু টু আসবে তখন টু এর পরে তুমি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবে। কিন্তু যখন টু কোনো ফ্রেজের সাথে আসবে, যেমন দেখো উইথ আ ভিউ টু, এখানে উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজড টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এই যে প্রত্যেকটা ফ্রেজের সাথে যে টু আছে, এই ফ্রেজের সাথে যদি টু আসে, দেখো ফ্রেজ এর সাথে টু আসলে ভার্বের আইএনজি হবে। তো তোমরা বোর্ডে লক্ষ্য করো। তার মানে আজকে আমরা নিয়মটা শিখলাম যে আমরা রাইট ফর্ম অফ ভার্বে যখন প্রিপোজিশন টু দেখব তখন তারপর যদি ভার্বের বেস ফর্ম দেখি অবশ্যই ভার্বের বেস ফর্মটা থাকবে, এটা আমরা পরিবর্তন করব না। কিন্তু যদি অন্যান্য কোনো প্রিপোজিশনের পর ভার্বের বেস ফর্ম দেখি তাহলে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। আর যদি এই টু যদি কোনো ফ্রেজের সাথে আসে, যেমন উইথ আ ভিউ টু, এরকম ফ্রেজের সাথে যদি টু আসে তাহলেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। এবার আমরা একটু ভিজ মানে এক্সাম্পল, একটু উদাহরণ লক্ষ্য করি। দেখো টু লার্ন ইংলিশ উই টুক পার্ট অন দ্য প্রোগ্রাম অফ ভিডিও রেকর্ডিং ক্লাস। দেখো টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, উই টুক পার্ট আমরা অংশ নিয়েছিলাম, অন দ্য প্রোগ্রাম অফ ভিডিও রেকর্ডিং ক্লাস, ইংরেজি শিখতে আমরা ভিডিও রেকর্ডিং ক্লাসের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। এবার দেখো টু লার্ন ইংলিশ, এখানে এই টুটা প্রিপোজিশন, কিন্তু টু এর পরে এই ভার্বের বেস ফর্ম আসছে। এখন আমরা কিন্তু এই বেস ফর্মটাই রাখলাম। কেন? কারণ টু এর পরে ভার্বের V1 মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা হয়। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ফর লার্নিং ইংলিশ, তারপরে ডট ডট দিলাম, মানে উই টুক পার্ট অন দ্য প্রোগ্রাম অফ ভিডিও রেকর্ডিং ক্লাস, ওইটা প্রত্যেকটার ক্ষেত্রে একই। তো দেখো ফর লার্নিং কেন দিলাম, কারণ ফরটা একটা প্রিপোজিশন। এই যে বললাম যে টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে ফর লার্নিং। আবার দেখো উইথ আ ভিউ টু, এখানেও টু আসছে কিন্তু এখানেও টু আসছে,
কিন্তু এখানে টু কিন্তু একাই আসছে, কোনো ফ্রেজের সাথে আসে নাই, এই জন্য টু প্লাস V1। কিন্তু এখানে টু কিন্তু এই যে টু এটা কিন্তু একটা ফ্রেজের সাথে আসছে। তুমি দেখো উইথ আ ভিউ টু একটা ফ্রেজের সাথে আসছে, যার কারণে ফ্রেজের সাথে টু আসলে ভি প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে দেখো উইথ আ ভিউ টু এর পরেও কিন্তু লার্নটা লার্নিং হয়ে গেছে। তার মানে দেখো আমরা নর্মালি আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু ছাড়া। তবে টু যদি সিঙ্গেল থাকে একাই তাহলে টু এর পরে V1 হয়, আবার টু যদি ফ্রেজের সাথে থাকে তাহলে অন্যান্য প্রিপোজিশনের মতো টু এর পরে ওই আইএনজি হবে। তো আমরা 5 নাম্বার রুলে চলে যাই। তোমরা 4 নাম্বার রুলস একটু রাইট ডাউন খাতায় একটু লিখে নাও। আশা করি তোমরা খাতায় লিখে ফেলেছো। এই পর্যায়ে দেখো 5 নাম্বার রুলস। রুল নং 5, রুল নং 5-এ আছে যে টু বি ভার্বের পরে টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয় টু বি ভার্ব প্লাস V3 সেন্টেন্সটি প্যাসিভ হলে। দেখো রুল নাম্বার 5-এ আমরা আজকে জানবো যে টু বি ভার্বের পর আমরা দেখি যে টু বি ভার্বের পর মাঝে মাঝে আইএনজি হয়, আবার টু বি ভার্বের পর মাঝে মাঝে V3 হয়। তো আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্বের লেকচার 1 বা পার্ট 1-এ বলছিলাম যে টু বি ভার্ব বলতে বোঝাচ্ছে যে আমাদের 12 প্রকার যে টেন্স আছে এই টেন্সের মধ্যে 6 প্রকার কিন্তু আমাদের কন্টিনিউয়াস আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম প্রত্যেক প্রকারে দুটো করে কন্টিনিউয়াস, মোট 6 প্রকার কন্টিনিউয়াস আছে। এই 6 প্রকার কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো কিন্তু সবই টু বি ভার্ব। তো এই টু বি ভার্বগুলো যদি আমরা কখনো বাক্যের মধ্যে দেখি তখন আমরা সামনে মেইন ভার্ব মাঝে মাঝে আইএনজিও করি, মাঝে মাঝে V3ও করি, তবে সেটা কখন হবে। তো আমরা আজকে জানবো যে টু বি ভার্ব যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে, যে সেন্টেন্সের মধ্যে টু বি ভার্বটা থাকবে ওই সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে তুমি টু বি ভার্বের পরে ওই ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। আর যদি দেখো যে টু বি ভার্ব আসছে কিন্তু ওই বাক্যটা প্যাসিভ, তাহলে তুমি ওই টু বি ভার্বের পর যে মেইন ভার্বটা থাকবে ওই মেইন ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি ব্যবহার করবা। এবার দেখো তাহলে প্যাসিভ হলে প্যাসিভটা আমরা বুঝবো কিভাবে? প্যাসিভটা বুঝবো অর্থাৎ যে সেন্টেন্সের প্যাসিভের সংজ্ঞা বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে সেন্টেন্সের সাবজেক্ট কোনো বিষয় বা কোনো বস্তু। নাম্বার 1 খেয়াল করো, যে সেন্টেন্সের সাবজেক্ট কোনো বিষয় বা কোনো বস্তু ওই সেন্টেন্সটা প্যাসিভ। আবার এভাবে না হয়ে আবার অন্যভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো যে সেন্টেন্সের ভার্বের কাজটা ওই সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া অন্য কারো দ্বারা সম্পাদিত। যেমন একটা সেন্টেন্সের যে ভার্ব আছে ওই ভার্বের ক্রিয়াটা আসলে ওই সেন্টেন্সের সাবজেক্ট দ্বারা সম্পাদিত না বা সাবজেক্ট করার ক্ষমতা রাখে না। তাহলে এবার আমরা প্যাসিভ চেনার জন্য দুইটা কথা বললাম। একটা হলো যে সকল সেন্টেন্সের সাবজেক্ট কোনো বিষয় বা কোনো বস্তু, আর একটা কথা জানলাম যে এবং যে সকল সেন্টেন্সের ভার্বের কাজটা অন্যের দ্বারা সম্পাদিত। এই দুইটা বিষয় যদি আমাদের সামনে আসে তাহলে আমরা মনে করব প্যাসিভ, তখন মেইন ভার্বে V3 ব্যবহার করব। আর যদি দেখি যে না সেন্টেন্সের সাবজেক্ট কোনো বিষয় বা কোনো বস্তুও না, আবার সেন্টেন্সের ভার্বের কাজটা অন্যের দ্বারা সম্পাদিতও না, তাহলে আমরা
বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে ভার্বের আইএনজি যোগ করে দেব। তাহলে এবার দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু খেয়াল করি। ভিজ মানে এক্সাম্পল, উদাহরণ। এবার দেখো মেডিসিন ইজ import from India। আবার দেখো গভর্নমেন্ট is import medicine from India। এবার দেখো মেডিসিন ইজ ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া। আমরা একটা কথা বলছিলাম যে যদি কোথাও আমরা বি ভার্ব দেখি তাহলে বি ভার্বের পরে মেইন ভার্বে মাঝে মাঝে আমরা আইএনজি যোগ করব, মাঝে মাঝে আমরা V3 যোগ করব, কিন্তু সেটা কোনটা কখন, সেটার প্রশ্নের উত্তরে আমরা এখন জানবো যে দেখো মেডিসিন ইজ ইম্পোর্ট, এখানে এই মেডিসিন শব্দটা হলো কোনো বিষয় বা কোনো বস্তু। আচ্ছা, তার মানে এটা একটা প্যাসিভের লক্ষণ কিন্তু আমি পেয়ে গেছি। আরেকটা ভাবে আমরা একটু পরীক্ষা করে নেই যে এই মেডিসিন যেই সেন্টেন্সের সাবজেক্ট কোনো বিষয় বা কোনো বস্তু, দেখি ওই সেন্টেন্সের ভার্বের কাজটা আসলে অন্যের দ্বারা সম্পাদিত কিনা। এবার দেখো ইম্পোর্ট অর্থ কি? আমদানি করা। আচ্ছা বলো তো, আমদানি করার কাজ কখনো মেডিসিন করতে পারে? আমদানি করা তো একটা কাজ, মানে এটা করতে হয় কোনো ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের বা কোনো কোম্পানির বা সরকারের, এগুলো করতে হয়। তো এখন এই আমদানি করার কাজটা আসলে মেডিসিন করতে সক্ষম নয়। তার মানে বোঝা গেল সেন্টেন্সটা প্যাসিভ। খুবই চমৎকার একটা সুন্দর একটা আজকে বিষয় আমরা জানলাম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। গতানুগতিক বইগুলোতে কিন্তু অনেক ঘুরানো পেঁচানো আছে। তো তোমরা দেখো ইম্পোর্ট করার কাজটা আসলে মেডিসিন করতে পারে না, এই দৃষ্টিতে আমরা বুঝলাম যে সেন্টেন্সটা প্যাসিভ। সুতরাং এক্ষেত্রে আমার এখানে V3 ব্যবহার করতে হবে, তার মানে লিখতে হবে ইম্পোর্টেড। আবার দেখো এখানে ইম্পোর্ট আছে, এখানেও ইম্পোর্ট আছে। আবার দেখো এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু কোনো বিষয় বা কোনো বস্তু না, এখানে কিন্তু ব্যক্তি মানে সরকার। আচ্ছা, তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে। আবার দেখো ইম্পোর্ট অর্থ আমদানি করা, আমদানি করার কাজটা কিন্তু চাইলে সরকার করতে পারে। তার মানে এই আমদানি করার কাজটা সরকার করার ক্ষমতা আছে, এটা অন্যের দ্বারা সম্পাদিত নয়, তার মানে এটা অ্যাক্টিভ। আর আমরা বলছিলাম টু বি ভার্বের পরে যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে এখানে উত্তর হবে ইম্পোর্টিং। এবার দেখো 5 নাম্বার রুলস আমরা জানলাম যে আসলে বি ভার্ব যখন আমরা দেখব সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করব, সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে V3 যোগ করব। অ্যাক্টিভ কিভাবে, প্যাসিভ কিভাবে, সেটা তোমাদেরকে দেখালাম। এ পর্যায়ে আমরা 6 নাম্বার রুলে চলে যাই, তবে তোমরা 5 নাম্বার রুলসটা খাতায় তুলে নাও যাতে পরে তোমরা আবার দেখতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আসলে অ্যাক্টিভ প্যাসিভ চেনার যে বিষয়টা। এ পর্যায়ে দেখো আরেকটা মজার একটা রুলস, রুল নাম্বার 6। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অতীত নির্দেশক শব্দ once yesterday
আরও অতীত নির্দেশক অনেকগুলো শব্দ আছে, আমি তোমাদেরকে যেগুলো পরীক্ষার সময় বেশি বেশি আসে, এক্সারসাইজ আমরা যেগুলো বেশি বেশি পাই সেগুলোর কথা বলতেছি। যে একটা মজার একটা বিষয় হলো যে আমরা যে রাইট ফর্ম অফ ভার্ব প্যাসেজ আকারে পাই, একটা প্যারা আকারে পাই, তো এই রাইট ফর্ম অফ ভার্বের এই প্যারার মধ্যে বা প্যাসেজের মধ্যে আমরা যদি শুরুতেই কোনো অতীত নির্দেশক শব্দ আমরা এরকম দেখি যে ওয়ান্স বা ওয়ান্স আপন আ টাইম বা অ্যাগো বা ইয়েস্টারডে বা লাস্ট এটসেট্রা, তো আমরা এগুলো ছাড়াও আরও অনেক অতীত নির্দেশক শব্দ আছে, যেমন লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার বা এরকম অতীত নির্দেশক কোনো শব্দ যদি আমরা দেখি, তাহলে আমাদের প্যাসেজের শুরুতে যদি থাকে, আবার খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্বের কোনো প্যাসেজের শুরুতে যদি এই অতীত নির্দেশক শব্দগুলোর কোনো একটা থাকে, তাহলে ওই রাইট ফর্ম অফ ভার্বে যে 10টা ফিল ইন দ্য গ্যাপস আছে, ওখানে মিনিমাম 8টা ফিল ইন দ্য গ্যাপসে V2 হবে। অত্যন্ত মজার একটা বিষয় যে 8টা ফিল ইন দ্য গ্যাপসেই কিন্তু V2 হবে। তবে একটা বিষয় খেয়াল করবে, যদি এই ওয়ান্স আপন আ টাইম বা ওয়ান্স এগুলো অতীত শব্দগুলো যদি প্রথমে না থেকে যদি ভেতরে থাকে, তাহলেও কিন্তু এখানে অন্তত 50% ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু V2 হবে। তার মানে আজকে যে বিষয়টা আমরা জানলাম, যেমন দেখো একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু খেয়াল করি। দ্য বয় দ্য বয় গো হোম ইয়েস্টারডে। এবার দেখো এই বাক্যের মধ্যে আমরা প্রথমে না আমরা শেষে দেখলাম ইয়েস্টারডে শব্দটা দেওয়া আছে, অতটা প্যাসেজ না, জাস্ট একটা সেন্টেন্স দিলাম। তো এই ইয়েস্টারডে শব্দ থাকার কারণে এখন এই ভার্বের V2 হবে, তার মানে গো এর জায়গায় এখন ওয়েন্ট হবে। তাহলে আজকে একটা নিয়ম শিখলাম যে রাইট ফর্ম ভার্বে যদি ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট এই ধরনের কোনো অতীত নির্দেশক শব্দ প্যাসেজের শুরুতে থাকবে, তাহলে ওই সেন্টেন্সে মিনিমাম 8টা তোমার ফিল ইন দ্য গ্যাপসে V2 হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি ভেতরে থাকে তাহলেও অন্তত 50% গ্যাপে আমাদের V2 আমরা ব্যবহার করব। তো একটা মজার একটা বিষয়, যদি পরীক্ষার সময় এরকম দেখো তোমরা খেয়াল করবে। এবার আমরা 6 নাম্বার রুলস শেষ করলাম, তোমরা খাতায় সুন্দরভাবে লিখে নোট করে নিবে। এ পর্যায়ে আমাদের রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ দেখো একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, আবার খেয়াল করো, একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে এক্ষেত্রে আমরা কোন ভার্বের সাথে আইএনজি যোগ করব আর কোন ভার্বের সাথে আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু যোগ করব। তো আমাদের এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমাদের জানাও জরুরি, এবং আমরা বাস্তবে এটা অনেকবার ব্যবহার করতে হয় আমাদের সব সময়। তো সেক্ষেত্রে দেখো একটা বিষয় খেয়াল রাখো, একটা হলো উদ্দেশ্যহীন। উদ্দেশ্যহীন যদি হয় তাহলে একরকম হবে, আবার কোনো উদ্দেশ্য বোঝালে তাহলে আবার একরকম হবে। এবার দেখো টু প্লাস ভার্ব, উদ্দেশ্যহীন ভার্বের সাথে আইএনজি। আমরা কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব দেখি, তাহলে দুটি ভার্ব দেখলে আমরা দুই দিকে আমাদের সেন্স কাজে লাগাতে হবে। সেটা হলো যে আসলে ওই ভার্বটা কি, আসলে ওই ভার্বের পুরো সেন্টেন্সটা পড়ার পরে ওটা যদি আমার কাছে সেন্টেন্সটা একটা উদ্দেশ্যমূলক সেন্টেন্স মনে হয়, তাহলে আমরা অবশ্যই সেখানে টু যোগ করব। আর যদি আমার ওই সেন্টেন্সটা পড়ার পরে এরকম মনে হয় যে না আসলে এই শেষের ভার্বটার ব্যাপারে আসলে কর্তার বা সাবজেক্টের কোনো উদ্দেশ্য ছিল না,
তাহলে আমরা সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে নেই। দেখো সাকিব স সামওয়ান ওয়াকিং অন দ্য রোড। সাকিব দেখছিল সামওয়ান কাউকে ওয়াকিং অন দ্য রোড। এখানে যে এই ওয়াকিং শব্দটা ভার্বের সাথে আইএনজি দেয়া আছে। আবার দেখো এবার আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি যে সাকিব স সামওয়ান ওয়াকিং অন দ্য রোড। সাকিব কাউকে রাস্তায় হাঁটারত অবস্থায় দেখছে। তো আসলে সাকিব বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু রাস্তায় তো লোক চলমান থাকবে, কিন্তু এই লোকদেরকে দেখার জন্য কিন্তু সাকিব বের হয় নাই। তার মানে বোঝা গেল যে এই সেন্টেন্সটা আসলে এটা উদ্দেশ্যহীন। এই ভার্বটা উদ্দেশ্যহীন, কারণ সাকিবের উদ্দেশ্য ছিল না যে হাঁটারত লোকদেরকে দেখার জন্য সে রাস্তায় বের হয়েছে। তার উদ্দেশ্য অন্য একটা কিছু, কিন্তু সে বের হওয়ার পর দেখলো যে কেউ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। তো এক্ষেত্রে সাকিব স সামওয়ান ওয়াকিংটা এখানে আইএনজি হলো কেন? কারণ এটা উদ্দেশ্যহীন। আবার দেখো সাকিব ওয়েন্ট টু মার্কেট। সাকিব বাজারে গিয়েছিল টু বাই আ পেন। এখানে এই টু বাই হয়েছে, মানে বাইয়ের সাথে বাইং হয় নাই, আইএনজি হয় নাই। কেন? কারণ দেখো সাকিব কিন্তু মার্কেটে গেছে, তার একটা উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হলো টু বাই আ পেন, একটা কলম কিনতে। তার মানে একটা কলম কেনার উদ্দেশ্যেই কিন্তু সে মার্কেটে গিয়েছিল। তার মানে এখানে এই বাইটা আর এটা ছিল সাকিবের বাসার থেকে বের হওয়ার সময় তার উদ্দেশ্য। তার মানে এই সেন্টেন্সটা পড়ার পরে আমরা বুঝলাম সেন্টেন্সটা আসলে একটা উদ্দেশ্যমূলক, যার নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। এই জন্য এই ভার্বের পেছনে আমরা টু যোগ করলাম। যেমন বলছিলাম যে উদ্দেশ্য থাকলে টু প্লাস ভার্ব। আবার দেখো এই সেন্টেন্সটা পড়ার পরে যে সাকিব স সামওয়ান ওয়াকিং অন দ্য রোড, এটা পড়ার পরে আমরা বুঝলাম যে আসলে এখানে এই ওয়াকিং অন দ্য রোড মানে রাস্তায় হাঁটারত লোকজনকে দেখা, এটা সাকিবের উদ্দেশ্য ছিল না, এটা উদ্দেশ্যহীন। যার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি, তার মানে ওয়াক থেকে ওয়াকিং। আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে আমরা 8 নাম্বার রুলসে চলে যাই। আর 7 নাম্বার রুলস তোমরা ভালোভাবে খাতায় লিখে নাও। এভাবে বেশি না, অল্প কিছু রুলসের মধ্যেই তোমাদেরকে রাইট ফর্ম ভার্বের অল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। রুল নং 8, এবার দেখো 8 নাম্বার রুলসটা আমরা আবার বোর্ডে তুললাম। এটাকে আমরা সংক্ষেপে মনে রাখার স্বার্থে আমরা ফান্স বয় বলি। ফান্স বয়, এটা বলার মানে হলো যেমন এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, এস তে সো, আবার বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট। তার মানে দেখো ফান্স বয় তার মানে হলো ফর অ্যান্ড নর সো বাট অর ইয়েট। ফর অ্যান্ড নর সো বাট অর ইয়েট। এটা মনে রাখার সুবিধার জন্য আমরা ফান্স বয় বইলে একটা টাইটেল দিলাম। তো এক্ষেত্রে
আমাদের যেটা এখানে দেখা মানে শেখার বিষয় সেটা হলো আমরা যদি কোনো সেন্টেন্সের ভিতরে এই ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট এগুলো দেখি, তাহলে ওই সেন্টেন্সের উভয় পাশে একই টেন্স হবে। দেখো, থাকলে, বাক্যের উভয় পাশে সমজাতীয় টেন্স হবে। সরি, বাক্যের নয়, ইয়েট এগুলো থাকলে এগুলির উভয় পাশে সমজাতীয় টেন্স হবে। এবার দেখো, ফান্স বয়ের মাধ্যমে আমরা একটা টেকনিক শিখলাম যে ফান্স এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, এসতে সো, বিতে বাট, ওতে অর এবং ওয়াইতে ইয়েট। তার মানে ফান্স বয় এর মাধ্যমে আমরা শিখলাম যে এই শব্দগুলো যদি আমরা কোনো বাক্যর মধ্যে দেখি তাহলে এর উভয় পাশে সমজাতীয় টেন্স হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নেই। যেমন দেখো, দে গট ইট অ্যান্ড পোস্টেড ইট। এবার দেখো, এখানে গেট গট ভার্বের দ্বিতীয় সারি, আবার এখানেও পোস্টেড ভার্বের দ্বিতীয় সারি। তার মানে দাঁড়ালো যে এখানে আমাদের অ্যান্ড আসার কারণে উভয় পাশে পাস্ট টেন্স হয়েছে। তো আজ আর নয়, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা ক্লাস নিতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্বের আজকে পার্ট 2 ক্লাস হলো, আগামী পার্ট 3 অপেক্ষায় আমরা থাকবো। তো থ্যাঙ্কস ফর বিং উইথ আস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।